আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমি আপনাদের সামনে আমাদের বাংলাদেশের রাজনৈতিক নেতাদের কিছু ভুল এবং ভুলের খেসারত এই নিয়ে কথা বলব। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পাইছে। তাহলে এই সরকার তাকে ক্ষমতা বুঝাই দেয় নাই, যার জন্য আওয়ামী লীগ সরকার গঠিত হয় নাই, যার ফলশ্রুতিতে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা, 7ই মার্চের ভাষণ প্লাস 25শে মার্চের স্বাধীনতা ঘোষণা। এখন যদি ওনাকে প্রধানমন্ত্রিত্ব ইয়া সম্মেলন ডাকিয়া, জাতীয় কনফারেন্স ডাকিয়া ওনাকে ক্ষমতা হস্তান্তর করত, তাহলে তো হয়তো মুক্তিযুদ্ধ হইলেও আরও পরে হইতো, ওই সময় তো আর হইতো না। যাই হোক, যেভাবে হোক মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, দেশের আওয়ামী লীগ সহ আওয়ামী লীগ অঙ্গ সংগঠন এবং অন্যান্য দেশের রাজনৈতিক দল সবাই অংশগ্রহণ করছে। তারা যুদ্ধ ক্ষেত্রে গেছে, কেউ এরকম জ্ঞান নিয়ে যায় না যে যুদ্ধ শেষ করিয়া বাসায় ফিরতে পারবে, বা যাদেরকে রেখে গেছে তাদেরকে ইয়ে পাবে। এই পাওয়ার একটা ব্যাপার আছে। অনেকে হয়তো ফেরত আসছে, কিন্তু তাদের যে ছোটো সন্তান রেখে গেছে তারা বাইসে থাকলেও কিন্তু তাদেরকে আর পায় নাই, কারণ তারা তো তাদের বাপদাদার ঠিকানা বলতে পারে নাই, তারা হারাই গেছে জনস্রোতের সাথে। সেগুলো খুব ভাবতে গেলে মর্মান্তিক। যাই হোক, স্বাধীনের পরে বঙ্গবন্ধু আসার পরে যে আওয়ামী লীগ সরকার গঠন করলো, ওইখানেই তো একটা রাজনৈতিক ভুল শুরু হইল। একযোগে রণাঙ্গনে যুদ্ধ করছে, সবাই জীবন বাজি রেখে যুদ্ধ করছে। সেখানে তো সরকার গঠন করবে সর্বদলীয়, তাহলে সবাই নিজ নিজ দলের প্রতিনিধিত্ব করতো এবং দেশটা মানে গোছানোর সুযোগ পাইতো সবাই। সেটা না করে আওয়ামী লীগ সরকার গঠন করলো। তখন স্বাভাবিকভাবেই একত্রে যারা যুদ্ধ করছে, তারা যখন বিরোধী কাতারে পড়লো, সরকারে অংশগ্রহণ নিতে পারলো না, সরকারের ভাগিদার দিতে পারলো না, বা দেশ গঠনে তারা যেভাবে চাইছে সেইভাবে অংশগ্রহণ করার সুযোগ পাইল না, তাদের ভিতরে ক্ষোভ তৈরি হওয়া শুরু হয়েছে। এই সুযোগটাকে কাজে লাগাইয়া সদ্য স্বাধীন যে বিরোধিতাকারী এবং আন্তর্জাতিক সবাই মিলে একটা ষড়যন্ত্র তখন থেকেই করা শুরু হয়েছে। তার সাথে এই বাংলাদেশিদের কিছু পাইছে, সব পাওয়াটাই স্বাভাবিক। আর এই সাথে আন্তর্জাতিক চক্রান্ত যেটা আছে সেটা ডালপালা মেলতেছে, এবং হয়তোবা আওয়ামী লীগের ভিতরেও কিছু অনুপ্রবেশকারী ঢুকছে, ঢুকে বিভিন্ন তত্ত্ব নিয়ে 75-এর পথ তৈরি করছে। এর ভিতরে আবার যারা বঙ্গবন্ধুকে সরাসরি মারতে গেছে, তারা তো মুক্তিযুদ্ধে কেউ কেউ মুক্তিযোদ্ধা না হলেও বড় বড় সেনা পর্যায়ের অফিসার, তারা স্বাধীন দেশে অবদান রাখতে পারত, তাদের ফ্যামিলি স্বাধীনতা সুফল পাইত, সুফলটা ভোগ করতে পারত। কিন্তু তারা পরিস্থিতির শিকার হয়ে তারা এই 75-এর এরকম একটা ম্যাচ আকারে অংশগ্রহণ করলো, যার ফলে কী হইলো, তারা অল্প কিছুদিন হয়তো বাংলাদেশে থাকতে পারছে দাপটের সাথে, পরবর্তীতে তার পারে নাই, এবং তাদের ফ্যামিলি সন্তান সন্ততি সবই নিগ্রহের শিকার হয়েছে এবং এখন হইতেছে। আর ওনারে রক্ষা করতে যাইয়া যারা মারা গেছে, ওনার বাড়ির সেন্ট্রি, তারপর যে ওনার সামরিক উপদেষ্টা জামিল উদ্দিন সোয়ানবাগে যাকে মারি ফেলাইছে, তার ফ্যামিলি কী পেয়েছে? স্ত্রীর কাছ থেকে বলে আসছে আমি আসছি, বঙ্গবন্ধু আক্রান্ত, আর তো ফেরে নাই। তাহলে এগুলো করছে তো বঙ্গবন্ধু তার একটা নিজস্ব একটা ভুলের কারণে। সেটা কেমন? সে যদি 32 নম্বরে না থাকে সে গণভবনে থাকতো, তাহলে এই ষড়যন্ত্রটা তো ওইভাবে নাও আসতে পারতো, আর এই লোকগুলো জড়িত নাও হইতে পারতো। হয়তো কোনো বিষয় নিয়ে তাদের মনে ক্ষোভ তৈরি হয়েছিল, সেই ক্ষোভটার বহিঃপ্রকাশ তো ওইভাবে না হইতে পারতো। আবার ওনার ফ্যামিলির লোক, তারাও তো ওনার সাথে সবাই মরল। ওনার রাজনৈতিক ভুলের কারণে ওনার পুরো ফ্যামিলি সবাই মারা গেল। 2 বোন বিদেশে গিয়া বাঁচছে, সেটা হলে আল্লাহ তাদের বাঁচাই রাখছে ওইভাবে হয়তো। এখন এরপরে জিয়াউর রহমান অগ্নিগর্ভটা দেশের থেকে দায়িত্ব গ্রহণ করছে। তার আমলে তো আমরা জানি বা শুনছিও অনেক হয়েছে,
কু থামাই থামাই তার মানে দেশটা চালাইতে হইতেছে। এবং উনি যে, আমার মনে আছে আমি তখন ক্লাস 8-এ পড়ি, ওনার সামরিক সেই পোশাকটার আমি ছবি এঁকে পুরস্কার নিয়েছিলাম স্কুল থেকে, যে মেজর জিয়ার প্রতি আস্থা আছে কি নাই এটা নিশ্চিত করার জন্য গণভোটে অংশ নেন। এবং এটা ছবি ছিল ওনার সামরিক র্যাঙ্ক ব্যাচ পড়া। যাই হোক, উনি চিটাগাঙে গেলেন মানে ঝামেলা থামানোর জন্য। ওনার ওইখানে যাওয়াটা একটা বোকামি। সেখানে গিয়ে নিজের জীবনটা খুয়াইল, তার সাথে আরও কিছু সেনাবাহিনী অফিসার গেল, এবং এই মারার উপকরণ নিয়ে আরও অনেক সেনাবাহিনী মারা গেল ষড়যন্ত্রের। কেউ হয়তো অংশগ্রহণ করছিল, কেউ হয়তো মৌন সমর্থন করছে, কিন্তু পরিস্থিতির কারণে তারাও এসে গেছে। এখন এই ভুলগুলা যে হয়, আওয়ামী লীগ হাসিনা যখন ক্ষমতায় আসলেন, মাঝখানে আমি এরশাদের কথা বলবো না, এরশাদের আমলে যা ছিল ভালো মন্দ হয়েছিল সেগুলো আমি নাই বললাম। কারণ জাতীয় পার্টি দেশের উন্নয়নে, দেশ পুনর্গঠনে অনেক কাজ করছে, এটা কম বেশি সবাই বিরোধী দলরাও সমর্থন করবে। বিশেষ করে ঢাকার উন্নয়ন বা দেশের যে উপজেলা পর্যায় পর্যন্ত উন্নয়ন, সেটা এরশাদের আমল হয়েছে, সেটা আমরা দেখছি। আমি তখন মেট্রিক পাস করছি, মানে ইন্টারমিডিয়েট পরীক্ষার পূর্ববর্তী এই এরশাদের শাসনটা আসছিল। যাই হোক, আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, গণতান্ত্রিক দেশ, সেখানে অন্য দলকে আমি কেন জায়গা দেব না? তারা তাদের মতো দেশের বিরোধী দলের আচরণ করবে, তাদের মতো থাকবে, কিন্তু তাদেরকে আমি প্রতিহিংসা পরায়ণ করবো কেন? আচার আচরণ দ্বারা এটা করছে আওয়ামী লীগ, এবং সেটা যে করছে তার বড় প্রমাণ হাসিনার শেষ মুহূর্ত পর্যন্ত রয়েছে। কারণ কি, তার আমলে যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যেভাবে দুর্নীতি হয়েছে, হাসিনা দুর্নীতি না করুক, তার চারপাশে যারা ছিল তারা তো দুর্নীতিতে গলা পর্যন্ত ডুবে গেছিল। এবং বঙ্গবন্ধুর আমলে যেমন তার কিছু লোক, কিছু নেতা, কিছু উপনেতা, কিছু পাতি নেতা, তারাও তো ওই রকমের করছে। তার পরবর্তীতে মৃত্যুর পর দেখা গেছে সেই সব নেতারা কী করছে। তাহলে ওই নেতাগুলোই তো বঙ্গবন্ধুর চারিপাশে শুধু জিন্দাবাদ জিন্দাবাদ করেছে। হাসিনার আমলেও তো তাই। আর নাহলে হাসিনা আমলে সেই বিরোধী দলকে যে ভোটে মানে অংশগ্রহণ করতে না দেওয়া এবং তাদেরকে বিভিন্ন রকমের বিলম্ব দেওয়া, দিয়ে 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 তাদেরকে উত্ত্যক্ত করে রাখা, এবং তারা উত্ত্যক্ত করে রাখার ফলে তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে গেছে। এবং তার ফলশ্রুতিতে কী হয়েছে, অনেক লোক আওয়ামী লীগেরও মারা পড়ছে, আবার বিএনপিরও মরছে। কেন আমি তাহলে প্রতিহিংসায় যাব? এটা তো গণতান্ত্রিক দেশ, এখানে তো সবাই গণতন্ত্রের, যে ক্ষমতা থাকবে সেও ক্ষমতা চালাবে, যারা বিরোধী থাকবে তারাও বিরোধী দলের ভূমিকা নেবে। তাদেরকে মারবো কেন? তার ফ্যামিলি আছে না? একটা ফ্যামিলির যদি একটা কর্মক্ষম লোক মারা যায়, ওই ফ্যামিলিটা তো ভিক্ষুক হয়ে যায়, তাদের সন্তান সন্ততি তো মানে টোকাই হয়ে যায়। এই যে ভুলগুলা করছে, হাসপাতালে রোগে যাইয়ে চিকিৎসা পাইতো না। আমার মেয়ে ডেঙ্গুতে মারা গেছে। ডেঙ্গুর বর্ষা প্রতিকারের কোনো ব্যবস্থা ছিল না। এটা তো নিরাময়যোগ্য একটা অসুখ, যেটা মশা নিধন করলে এই রোগটা বাড়ে না, সেটাও তারা করে নাই। 2022 সনে 22 সেপ্টেম্বর আমার মেয়ে মারা গেছে ডেঙ্গুতে। আমি হাসপাতালেও নিছি। এই যে বইপর হাসপাতাল, দুইজন একজন ডাক্তার মিলে একটা হাসপাতাল করে, চটকদার বিজ্ঞাপন দেয়, রাস্তা থেকে ধরে নিয়ে রোগী ভর্তি করায়। এই যে ডক্টর সাকায়াত হোসেন সায়ন্ত, সে একটা হাসপাতাল করছে, বাংলাদেশ মাল্টিমিডিয়া হাসপাতাল। আমি আমার মেয়েরে নিয়ে
ওখানে তারা সেলান দিয়ে মেরে ফেলাইল আমার মেয়েটারে। হয়তো ওখানে মরে নাই, মুখ অবস্থায় তাকে নিয়ে গেছিলাম মুগদার আগে নিয়েছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল রহমান হাসপাতালে, সেখানে আমার ভর্তিও নাই। পরে বাধ্য হয়ে আসছি মুগদা মেডিকেলে, সেখানে মারা গেছে। কিন্তু বুঝি যা ওখানে কোনো চিকিৎসা করে নাই। তার মানে কি আমার দিয়ে রক্ত আনাইছে, ট্রিটমেন্ট টাকা পয়সা নিয়েছে, রক্ত আগে ব্লাড ব্যাঙ্কে জমা দিয়েছি, তারপরে আমার মেয়ে সারাদিন স্যালাইন দিয়ে রাখছে। যখন রক্ত আনা হয়েছে, রক্ত জমা দেওয়া হয়েছে ব্লাড ব্যাঙ্কে, তারপরে আমার মেয়ে তার অক্সিজেনটা খুলে বেড়াইছে। আমি যাই দিয়ে মেয়ে ছটফট করে ভিতরে, নার্স নাই রুমের মধ্যে, অথচ অক্সিজেন খোলা। তার মানে কি তার জায়গায় মারার সময় হয়েছে, এই যে রক্ত আনা হয়েছে, রক্ত জমা দেওয়া হয়েছে, এখন তাদের জিম্মে চলে গেছে আমার রক্ত 1 লাখ টাকা গেছে প্রায় রক্ত আনতে। তাহলে আমি সেই জন্যই চাই যে যারা সব জায়গায় দুর্নীতি করছে, এইরকম আওয়ামী লীগ নেতা ইনক্লুডিং হাসিনা সহ, কারণ সে তো এগুলো সমর্থন করছে, কঠিন বিচার হবে এদের। সে বিচার যাতে হয় সেই আশাটা আমি করি। ছাত্ররা যে আন্দোলন করছে, ছাত্র আন্দোলনের পথ তো হাসিনাই তৈরি করে দিয়েছে। আজকে ছাত্ররা কেন রিক্সে থাকবে? তাদেরকে কেউ বলে ছাত্ররা কোথায় পালাবে, এই সমন্বয়করা কোথায় যাবে, এসব হবে কেন? তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে কে? ওই হাসিনা। কারণ সে যদি একই সময় সে ছাত্ররা আন্দোলন না মানিয়ে নিত, এবং একই সময় তাকে কে বুদ্ধি দিতেছে যে মাস্টারকে পেনশন নিয়ে ভার্সিটির শিক্ষক, কলেজের শিক্ষক সবার পেনশন হবে অন্য সিস্টেমে, তার মাথায় কে বুদ্ধিটা ঢুকাইছে? একই সময় ছাত্ররা রাস্তায়, সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রফেসর তারাও রাস্তায়। আন্দোলন তো যারা ভার্সিটি খোলা থাকুক, কলেজ খোলা থাকুক, তখন ওরা থাকতো ক্লাসে, বেশিরভাগ ছাত্র ক্লাসে থাকতো, তারা তো এই রাস্তায় আসতো না। তাহলে তারে কে বুদ্ধি দিয়েছে যে পেনশনটা এরকম করতে হবে? আর ছাত্র আন্দোলনটাকে জিয়েই রাখতে হবে। তাদের কোটাটা মানলে কী হয়েছে? সেই কোর্টের অপেক্ষায় থাকবো কেন? যখন আমি কোর্টের অপেক্ষায় ঘরে আগুন লাগছে, এখন আমি কি ঘুম থেকে কয়টার সময় উঠি ওই ঘড়ির টাইম দেখবো, না আমি তাড়াতাড়ি সাথে ঘর থেকে বাইরেই যাব? তাহলে ছাত্র আন্দোলনটা সেই 15-20 দিন ধরে ছাত্র আন্দোলনটা তারা রাস্তায় রাস্তায় খাইয়া না খাইয়া আন্দোলন করতেছে, তখন সেটা থামায় না। আর এর ভিতরে থামান তো দূরের কথা, দেখে পেনশনেরটা দিচ্ছে আবার ওর সাথে জড়িয়া। একই সময় 2 আন্দোলন, যেখানে ছাত্ররা যেখানে থাকবে তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এই আন্দোলনের কারণে, শিক্ষকদের আন্দোলনের কারণে। 2 মিলিয়া 4 হয়ে গেল। যার ফলশ্রুতিতে এখন পিছন থেকে কারা করছে সেটা পরের কথা, ওইটার তো কোনো প্রমাণ নাই, এটা তো আওয়ামী লীগরা বলে। তো এখন এই ছাত্ররা, এতগুলো ছাত্র যারা মারা গেছে, পঙ্গু হয়েছে, এর ব্যাকগ্রাউন্ড তো তৈরি হলো সেই সরকারের ভুল সিদ্ধান্তের কারণে। আবার এখন যেই পরবর্তীতে যে সরকার আসছে, সে সুষ্ঠুভাবে কিছু করতে পারতেছে না, বিভিন্ন দিক থেকে তাকে করা হইতেছে। এখন একটা মানে খুবই রকমের মানে একটা সিরিয়াস ইস্যু, ওই যে চিন্ময় কিশোর দাসের অ্যারেস্ট নিয়ে। আরে সে একটা আন্দোলন করছে কিছু দাবি দেওয়া নিয়ে, এখন সেই দাবিগুলো সরকার দেখতে পারে, অন্যান্য সরকারের যে প্রতিষ্ঠান আছে তারা ওগুলো চেক করতে পারে, স্মারকলিপি নিতে পারে। এখন সবরই যে কত জায়গায় বলে যে উনি ইসকনের কেউ না, তাহলে কি আপনি ইসকনের কেউ হইলে আপনি এই দাবিগুলো দেখতেন? তার মানে আপনাদের কাছে কি ইসকন ভালো? তাহলে ইসকনের আবার নিষিদ্ধ চায় কেন? ইসকন নিষিদ্ধ করতে চান কেন? আবার যদি আবার আরেক দিকে বলতেছেন উনি ইসকনের কেউ না, ইসকনের কেউ না হইলে তো ইসকনের হইলে আপনি মানতেন? এই গেল একটা কথা। আবার সবরীতে কেমন ইসকনের কেউ না, ধরে নিলাম ইসকনের কেউ না, তাহলে ধরে নেন ইসকনের নাই, তাহলে ওনার কথা, তাহলে ওনার আবার ইসকনের দোয়াই দিয়া আবার ইসকন বন্ধ করার কথা কেন বলা হবে? তার বিষয়টা হচ্ছে যে উনি ইসকনে নাই এবং অপকর্ম নায়ক অনেক, তো সেই জন্য আমি তার কথাগুলো শুনবো না। তার মানে ইসকন হইলে আপনি শুনতেন, তা ধরতে হবে তাহলে ইসকন সঠিক, মানে ইসকনের সাথে আপনার কোনো আপত্তি নেই,
তাহলে ইস্কান আপনারা বন্ধ করেছেন কেন? আবার যদি ধরে নেন উনি ইস্কানের কেউ না, তাহলে ওনার কথাগুলো শোনেন না কেন? উনি ইস্কানের কেউ না, তাহলে আপনি ইস্কানের সাথে ইস্কানের নিষিদ্ধ করেন, ইস্কানের অন্য কারণ নিয়ে নিষিদ্ধ করেন। উনি যেহেতু ইস্কানের লোক না, উনি হিন্দুদের প্রতিনিধি, তাহলে ওনার সবাই দাবি দেওয়া কার্ডটা চেক করেন। তো কোনটাই দইতেছে না, তাকে অ্যারেস্ট করা হইলো। আবার সেই অ্যারেস্ট ঢাকা বসে করার দরকার কি? সে তো চিটাগাং যাইতো, ওখান থেকে অ্যারেস্ট করতে পারতো। ঢাকা বসে একটা হইল তৈরি হইলো, এখানে ছাত্র দৌড়দৌড়ি পারাপারি। আবার কারণ সে আসছে তো, তার গন্তব্য তো চিটাগাং, সে তো চিটাগাংয়ে যাইতো। এই সব ব্যাপারে সরকারেরও কোনোভাবে সরকারের ভিতরের কিছু লোক, তার বুদ্ধিদাতা হোক, অন্য কিছু হোক, কেউ হোক, সঠিক কাজটা করতে দিতেছে না। আমরা চাই এই সরকারটা সফল হোক, সব দল, সব গণতান্ত্রিক রাষ্ট্রে সব দল থাকবে, কোনো প্রতিহিংসা থাকবে না। প্রতিহিংসা যারা করে সম্মিলিতভাবে তাকে বয়কট করতে হবে। একজন নেতা যদি তাকে দল থেকে তার পদ কেড়ে নেওয়া হয়, তাহলে তো সে সাধারণ লোক, তখন তো তার কোনো ক্ষমতা থাকে না। তাই আমরা দোষিত লোকগুলারে ক্ষমতা থেকে সরাই দেব, দল থেকে সরাই দেব। আর যারা ভালো লোক তারা থাকবে এবং সব দলে দেশ চালাবে। ক্ষমতায় যারা যাবে তারা সরকার গঠন করবে, ক্ষমতার বাইরে যারা থাকবে তারা বিরোধী দলে থাকবে এবং সবাই মর্যাদাভাবে পাবে, মর্যাদাপূর্ণভাবে দেশ গঠনে অংশগ্রহণ করবে। আমি এটাই চাই, এটাই আমার মনের ইচ্ছা। আমি কারো বিরুদ্ধে বলবো না, কারণ গণতন্ত্রের রাষ্ট্রে সব দল যদি না থাকে, গণতান্ত্রিক মানে অন্য দল যদি না থাকে, তাহলে সেটা কিসের গণতন্ত্র হয়? তাহলে আইসে এই পর্যন্তই। আমার যত কারো যদি কেউ ভালো লাগে বা কারো যদি কেউ মনে গ্রহণ করতে চান করতে পারেন, আর যদি মনে করেন না আমার কথাগুলো ভুল, তাহলে আপনারা আপনাদের মতো নেবেন। কিন্তু আমি যেটা বলছি এটা আমার মনের কথা। আসসালামু আলাইকুম।